এবং অনুমোদনে বেলগাছি তথা খানগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সংগঠন সমূহের সমস্ত নেতৃবৃন্দের একটা সুস্থ চেতনাবোধ চিন্তা ভাবনা থেকে প্রসূত হয়ে এই সমাবেশের আয়োজন করা হয়েছে। আমি তাদেরকে সাধুবাদ জানাই যে বেলগাছির মতো একটা প্রত্যন্ত অঞ্চলে এই এলাকার মানুষের কথা ভেবে এই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার কথা ভেবে এবং শান্তি শৃঙ্খলা পরিচালনা করার দায়িত্ব মাথায় নিয়ে যারা এই সমাবেশের আয়োজন করেছেন তাদেরকে আমাদের এই মন্দির কমিটি এবং আয়োজন কমিটির পক্ষ থেকে সহস্র পুষ্প অভিনন্দন ও শুভেচ্ছা। উপস্থিত আছেন আমাদের এখানে সম্মানিত প্রধান অতিথি বাবু অশোক কুমার সরকার। তিনি জাতীয়তাবাদী দলে আমাদের বলতে গেলে আমাদের সমাজ ব্যবস্থা থেকে প্রতিনিধিত্ব করেন। আমিও ওদের সাথে একমত যে আমরা সংখ্যালঘু নই। সংখ্যালঘু কথার অর্থ হলো অল্প লোক, কিন্তু আমাদের এই দেশের বাসিন্দা, এই দেশে জন্মগ্রহণ করেছি, বরঞ্চ আমরা যদি বলি তাহলে সনাতন ধর্মাবলম্বীরা আজকে থেকে হাজার হাজার বছর পূর্বে সবচেয়ে প্রাচীন ধর্ম হিসেবে যদি আমি দাবি করি সেটা অত্যন্ত সত্য। আমরা এই দেশে বসবাস করে আসি, সেদিকে আমরা প্রাচীনতম অধিবাসী দাবিদার। সংখ্যায় কম হলে তাকে সংখ্যালঘু বলা যায় না, কারণ মানুষের যোগ্যতা যাচাই করতে হয় তার জ্ঞান, বুদ্ধি, বিবেক, মনন, তার সভ্যতা, ভব্যতা, আচরণ ইত্যাদির মধ্য দিয়ে। আমরা 1971 সালের আন্দোলনের কথা জানি। তখন যারা একটু বড় হয়েছিলেন, যাদের একটু জ্ঞান হয়েছিল, তাদের মনে আছে যে তখন কেমনে করে পরিবেশটা পাল্টে গেছিল। আন্দোলন শুরু হলো স্বাধীনতার, স্লোগান হলো স্বাধীনতার, কিন্তু কয়েকদিন পরে দেখা গেল যে পুরো পরিবেশটা পাল্টে গেছে। আমরা এই দেশে যারা হিন্দু অধিবাসী ছিল তাদের বাড়িতে লুটপাট হলো, কিন্তু তখন একটা কথা আমাকে স্বীকার করতে হবে যে তৎকালীন যুগে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ ছিলেন তারা অত্যন্ত খুব কঠিন এবং দৃঢ় মানসিকতা দিয়ে তৎকালীন যুগে আমাদেরকে প্রতিরোধ করেছে। আমি অত্যন্ত খুশি হয়েছে এবারের এই সমস্যায় আমাদের খানগঞ্জ এলাকা রাজনৈতিক পরিবর্তন হতেই পারে। সারা বিশ্বে সব দেশে এইভাবে জয় পরাজয় আছে। পরাজিতরা দৌড়ে পালাবে তার কর্মের উপরে নির্ভর করে। যে যেমন কর্ম করবে ফলটা তার ঠিক তেমনই হবে, কারণ কর্মের উপরে মানুষ তার মনুষ্যের পরিচয় বহন করে। সংস্কৃতিতে একটা কথা আছে, কর্মণ্যে বাধিকা রস্তে মা ফলেই সুখদা জন্ম। অর্থাৎ তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের জন্য পরম করুণাময় উনি বসেই আছেন, তিনি দেওয়ার জন্য ব্যস্ত। তুমি শুধু নেওয়ার পাত্রটা তৈরি করো, এই যোগ্যতাটাই হলো মনুষ্যত্ব। আমি ধন্যবাদ জানাবো আবার আমার খানগঞ্জ ইউনিয়নের জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন সহ সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ। 5 আগস্ট বেলা 3টার পর থেকে ইচ্ছা অনিচ্ছা, জানা অজানা, কিছু নাম না জানা উচ্ছৃঙ্খল টিনেজার অর্থাৎ কেবল 13 থেকে 19-এর মধ্যে, আমরা বহু আজকে থেকে কয়েক বছর আগে এই টিনেজারদের পেয়েছিলাম। তারা অনেকে ধরাও পড়েছিল। তাদেরকে কিছু কথা শেখানো হয়েছিল যে তারা যদি এই বেধর্মী বা রাজনৈতিক অপোজিশনে আছে এরকম কিছু লোকজন, তাদেরকে যদি তারা নির্দিষ্ট করতে পারে তাহলে তারা কিছুটা হলেও সংসার করে দিতে পারে। এই জন্য কিছু ছোট ছোট ছেলে মেয়ে ডিরেক্ট হয়ে গেছে।
তবে অল্প কিছুদিনের মধ্যে তারা পথে ফিরে এসেছিল। তাদের বাবা মারা বুঝতে পেরেছিল যে না, এই পথটা সঠিক না। আমি ধন্যবাদ জানাবো এই জন্য আমার এলাকার এই নেতৃবৃন্দকে, এরা তো অত্যন্ত ছোট ছোট, কারণ খানগঞ্জ ইউনিয়নের জাতীয়তাবাদী বর্ষিয়া নেতা বলতে আমার বন্ধু আশরাফ হোসেন চৌধুরী সহ আমার সেলিম ভাই ছিল, আমার ছোট ভাই জহুরুল ইসলাম প্রামাণিক, এরা মোটামুটি সামনের শ্রেণীর সবগুলো, এরা তো সবাই ছোট মানুষ, সবাই ছোট মানুষ। এরা 1971 এর জন্মই পায় না, কিন্তু ওদের মধ্যে যে এত চেতনা বৃদ্ধি ঘটেছে, এত চেতনা জন্ম নিয়েছে, এবং ওই দিন রাত্রে যে অবস্থা, রাত্রি 2টা-2:30টার সময় বেলগাছি পুরান বাজার পুরে ভস্মীভূত হয়ে যেত, এর তথ্য আমরা সকালের মধ্যে পেলাম। কিন্তু কতিপয় কয়েকটা ছেলে যারা প্রতিরোধ করে আজকে এই সুনামের অংশীদার হয়েছে, আমি সারা জীবন তাদেরকে ধন্যবাদ দেব। তাদের এই মানসিকতা যেন উত্তরোত্তর আরো বৃদ্ধি পায়, কারণ কথা একটাই, এটা বাংলাদেশ, আমার জন্মভূমি, আমার মাতৃভূমি। আর আমরা এই দেশের যে 17-18 কোটি জনগণ, আমরা সবাই সেই মায়ের সন্তান। তার মানে বৃহত্তর অর্থে আমরা এক মায়ের পেটের ভাই। তাহলে যদি ভাই এক মায়ের পেটের সন্তান হয়ে ভাইয়ে ভাইয়ে আমরা রাহাজানি করি, মারামারি করি, তাহলে কথাটা দাঁড়ালো কোথায়? সারা বিশ্বের বুকে আমরা অসভ্য জাতিতে পরিণত হয়ে যাই। কিন্তু এই অসভ্যতার হাত থেকে রক্ষা করেছে সেদিন আমার যে কয়েকটা ছোট ভাই ভাতিজা, আমাদের স্নেহাস্পদ প্রাণপ্রিয়, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এত প্রগতিশীল চিন্তাভাবনা তাদের মাথার মধ্যে এসেছিল। কাজী নজরুল ইসলাম সাম্যের কবি ছিলেন, তিনি তার একটা কবিতায় লিখেছিলেন, গাহি সাম্যের গান মানুষের দেহে বড় নাকি কিছু নাকি কিছু মহিয়া নাহি দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সর্বকালে সব দেশে সে যে মানুষের জাতি। কারণ মানুষের যে বড় পৃথিবীতে পরম করুণাময় আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করেন নাই। সমস্ত রকম শ্রেষ্ঠত্ব দিয়ে মানুষকে জন্ম দিয়েছেন, সৃষ্টি করেছেন সেই মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। সেই ভালোবাসার জন্য আমরা মানুষকে খুঁজে বেড়াই, কিন্তু মানুষের মধ্যেই তো পরম করুণাময় অবিচ্ছেদ্যভাবে অংশগ্রহণ করে আছে। আমাদের পবিত্র গীতায় উল্লেখ আছে, প্রতিটি জীব দেহে ঈশ্বরের অবিচ্ছেদ্য অংশ নিয়ে গঠিত, অর্থাৎ সেখান থেকে বিচ্ছিন্ন করা যায় না, এমনভাবে পরম করুণাময় প্রতিটা জীব দেহে বসে আছে। তাহলে আমরা যদি জীবকে ভক্তি করি, তাহলে তাকে ভক্তি করা হয়ে যায়। আমার হাতের কাছে সেই জীব রয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের বাংলাদেশের পরিসংখ্যানে আসে সর্বোচ্চ শান্তি সূচক দেশের মধ্যে সারা বিশ্বে আমাদের বাংলাদেশ 97তম স্থান। ভারত এত বড় দেশ, তারাও কিন্তু 139, পাকিস্তান 152তম অবস্থান। তাহলে আমরা গর্ব করে বলতে পারি যে আমাদের বাংলাদেশ নিঃসন্দেহে একটা শান্তি সূচক দেশে 97তম অবস্থায় বাস করছে। তার মানে আমরা এই দেশের মানুষ অবশ্যই সবাই ভালো, কিন্তু কতিপয় দুষ্কৃতকারী, কারণ একটা এলাকা নষ্ট করতে বেশি লোক লাগে না, 1-2টা লোকই যথেষ্ট। আমরা ইতিপূর্বে আমাদের ইতিহাস থেকে, জ্ঞান থেকে, অভিজ্ঞতা থেকে এটা আমরা জেনে আসি। আমরা জানি এই দেশে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে, এই যারা ঘটিয়েছে তারা তাদের ফল পেয়েছে, তারা ফল পাবে আজীবন। এটাই স্বাভাবিক, ধর্মীয় শাস্ত্রে তাই বলা হয়, ধর্মীয় শাস্ত্রে তাই বলা হয়। কিন্তু আমরা তার প্রতিশোধ নিতে চাই না বা যাব না। ভারতের স্বনামধন্য প্রেসিডেন্ট এপিজে আবুল কালাম আজাদ সাহেব তার একটা কথা লিখেছেন যে আমাকে যিনি হিংসা করেছেন, আমাকে যিনি দুঃখ দিয়েছেন, আমি তাকে প্রতিহিংসা করার জন্য সময় ব্যয় করব না। কারণ আমাকে দুঃখ দিয়েছে 1-2জন মানুষ, আর আমাকে ভালোবাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ। তাহলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা প্রতিদান দিতেই তো সময় পার হয়ে যায়। তা আমি ওই উশৃঙ্খলকারী প্রতিহিংসা
করতে যাবো সে সময়টা কোথায়? আমরা যদি আমাদের মানবতা, আমাদের মহত্ব দিয়ে আমরা এদেশের সকল মানুষকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদেরকে প্রকৃত মানুষ হিসেবে বড় হয়ে ওঠা পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমরা পৃথিবীর মধ্যে একটা শ্রেষ্ঠতম সভ্য জাতিতে পরিণত হব। কিসের সংখ্যালঘু, কিসের সংখ্যাগরিষ্ঠতা? আমি আগেই বলেছি, আমরা এই দেশের সন্তান, এই দেশে আমরা জন্মেছি, এই দেশে বড় হয়েছি, এই দেশের মাটি, এই দেশের আলো বাতাস আমাদের দেহের মধ্যে জড়িত। কৃত্রিম অপমৌতের বোম, 5টি রাসায়নিক পদার্থ দিয়ে মানুষ গঠিত, সেই রাসায়নিক পদার্থ এই বাংলার মাটিতে আছে। আমরা তার থেকে মনুষ্য জন্ম গ্রহণ করেছি। সুতরাং আমাদেরকে আর সংখ্যালঘু বলে পিছনে ফেলে দেওয়া যাবে না। যারা ফেলতে হবে তারা পাপ করবেন, কারণ এটা পাপের কথা। কারণ আমার নিজের ভাইকে আমি যদি বলি আমার ভাই না, তাহলে দোষটা কার হয়? দোষটা অবশ্যই আমার হয়। এবং আমরা যদি, কারণ বিড়ালের দ্রব্য হলে বিড়াল কিন্তু পার হয় না। একাডেমিক শিক্ষা নিলে সে জ্ঞানী হয় না। ধৈর্যস্থ জামা কাপড় পরলে সে ভদ্রলোক হয় না। এই কারণে আমাদের চর্চা করতে হবে, চর্চা করতে হবে। পুঁথিগত বিদ্যা আর পরে হস্তে ধন, নহে বিদ্যা নহে ধন বলে প্রয়োজন। আমাদের চর্চা করে এটাকে হাতের উপরে রাখতে হবে। অনুশীলন একমাত্র মানুষকে পারে সোজা পথে, ভালো পথে পরিচালনা করতে। আজকে আমাদের দেশের ছেলেমেয়েদের মধ্যে যে শুভবুদ্ধির উন্মেষ ঘটেছে, সেটা আজকে নয়। আমার বন্ধু সবল চৌধুরী এখানে আছে, ও একমাত্র সাক্ষী। তখন ওরা সবাই ছোট ছিল। আমি যখন বেলগাছিতে সর্বশ্রেষ্ঠ দুর্গা পূজা করি 200 খণ্ডের, আমার সম্পাদনায় 3 মাস রাত্রি জেগে আমি এখানে বসে বসে সেই মূর্তি, তখন আমাদের প্রাণপ্রিয় নেতা খোয়েব সাহেব এমপি ছিলেন, তিনি কয়েকদিন এখানে আসছেন সেই প্রতিমার প্রস্তুতি দেখার জন্য। আমি আর শহর বহুদিন, উনি তখন পৌরসভার চেয়ারম্যান ছিল, বহুদিন তার পৌরসভার অফিসে গেছে, বহুদিন গেছে। তখন যত বড় গ্যালারি জনসমাবেশ এই বেলগাছিতে হয়েছিল, আমার সন্দেহ যে সারা বাংলাদেশে এমন জনসমাবেশ কোথাও হয়েছিল কিনা। কারণ আমরা একটা পত্রিকায় পেয়েছিলাম আমাদের বেলগাছি 3য় বৃহত্তম পূজার আয়োজন করা হয়েছে সারা বাংলাদেশের মধ্যে। তাহলে গাদিওয়ালা থেকে বেলগাছি পর্যন্ত যে লাইন পড়েছিল, 2 জন সার্জেন্ট ছিল, সেই 2 জন সার্জেন্ট ভিড় এড়ানোর জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। তারা তখন হিমশিম খেয়ে গেছিল, কিন্তু আমাদের তৎকালীন জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ একটা কাঁটা আঁচড় আমাদের গায়ের উপর দিয়ে যেতে দেয় নাই। আমরা সুন্দরভাবে পূজা সম্পন্ন করেছিলাম 7 দিন। এটা বেলগাছি এবং খানগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ। সাম্প্রদায়িক সম্প্রীতির একটা প্রকৃষ্ট উদাহরণ বেলগাছি। তার পরিচয় আমরা বারংবার দিয়েছি, কারণ বেলগাছিতে আমরা যত বড় সনাতন ধর্মীয় সমাবেশ ঘটিয়েছি, এত বড় সনাতন ধর্মীয় সমাবেশ রাজবাড়ী জেলাতে হয় নাই, জেলাতেও হয় নাই, কারণ এটা আমাদের জানা আছে। কিন্তু নির্ঝঞ্ঝাটভাবে, নিষ্কণ্টকভাবে সেই অনুষ্ঠান আমরা সম্পন্ন করতে পেরেছি। পরবর্তীতে যারা এসেছে তারা আগে পূর্বসূরীদের ধারা মেনে তারা আমাদেরকে অনুষ্ঠান করতে দিয়েছেন বা পরিবেশ তৈরি করে দিয়েছেন। এখনো আমাদের এখানে নামযজ্ঞ হয়, হাজার হাজার লোক হয়। আমি খেয়াল করে দেখেছি রাত্রি 12টা 1টা 2টা পর্যন্ত এরা আমাদের সাথে থাকে। আমাদের এই বিভিন্ন এলাকার লোকজন, মুসলিম সম্ভ্রান্ত পরিবারের লোকজন, তারা প্রত্যেকে একবার সৌজন্য সাক্ষাৎ করতে আসে। সেদিক দিয়ে আমি মনে করি যে আমাদের বেলগাছি তথা আমাদের খানগঞ্জ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে আজীবন চলতে পারবে। কারণ রাজবাড়ী জেলায় চলতে পারবে বিধায়ী এখনো রাজবাড়ী জেলাতে সনাতন ধর্মীয় সংখ্যা কিন্তু অনেক। প্রথম হলো চিটাগাং, আর শেষ হলো মেহেরপুর। কিন্তু মাঝখানে আমরা রাজবাড়িতে
9.29%। অথচ সারা বাংলাদেশে সংখ্যা যদি আমরা বলি ধর্মাবলম্বী তাদের সংখ্যা আছে 7.95। তাহলে আমরা কিন্তু জাতীয় যে শতাংশ তার চাইতেও 2% বেশি রাজবাড়িতে বাস করি। যদি রাজবাড়ির সার্বিক পরিবেশ ভালো না হতো তাহলে কি এত বছর ধরেও এখানে এই ধরনের একটা জনসংখ্যা বাস করতে পারত? আমার মনে হয় সেটা সম্ভব হতো না। শুধুমাত্র আমাদের চারিপাশে যারা আছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যাদের ভালোবাসায় স্নাত করে আমাদেরকে শুদ্ধ করেছেন, শুধু তারা আজও আছেন। আমি শুধু আশা করব এবং অনুরোধ করব সেই সিনিয়রদের কাছে, আপনারা যেমন আপনাদের দাদারা বাপ-দাদারা যেমন আমাদের সঙ্গে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছেন, তৎকালীন এসপি সাহেব ছিলেন রহুলুদ্দিন সাহেব, উনি এসে নাম চেয়ে গিয়েছিলেন। উনি বলেছিলেন এই ছোটবেলায় আমরা হাফ প্যান্ট করে হিন্দু বন্ধুদের বাড়ি যেতাম নাম খেতে, আপনারা নাম জানেন না, আমরা তাকে পরের দিন জায়গাটার বাড়ি থেকে নাম নিয়ে এসে খাওয়ালাম রোজার মাস। তারপরে সে খুশি হয়ে নাম খেয়ে আমাদেরকে প্রশংসা করেছেন। তা আমরা মনে করি যে আমরা ভালো আছি এবং আমরা ভালো থাকবো। আমাদের যারা আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্ট কর্তৃক আয়োজিত শান্তি ও নিরাপত্তা সমাবেশে সম্মানিত সভাপতি, আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সমস্ত মন্দিরের সভাপতি, সম্পাদকবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ এবং সামনে যারা উপস্থিত আছেন সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা। আজকে এমন একটি সময় আমরা এখানে মিলিত হয়েছি যে সময়টা বলতে খুবই কষ্ট হয়। ছাত্র জনতার রক্তের গন্ধ, সেই রক্তের উপর দিয়ে অর্জিত দ্বিতীয়বারের স্বাধীনতায় যখন আমরা স্বাধীন হয়েছি, ঠিক তখনই আমাদের রাজবাড়ির গণমানুষের নেতা জনাব আলী মোহাম্মদ ফয়জুল সাহেবের নির্দেশনায় আমাদের এখানে এই শান্তি সমাবেশের আয়োজন এবং শান্তি নিরাপত্তার জন্য যা যা প্রয়োজন, ঠিক তার জন্যই আজকে আমাদের প্রধান অতিথি সাহেব এবং আমাদের স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ আমাদের সাথে আলাপ আলোচনা করবেন। বন্ধুরা, আজকে যে মুহূর্তে আমরা এখানে এসেছি, ঠিক সেই মুহূর্তে আমাদের কারো মায়ের সন্তান আমাদের সামনে নেই, কারো ভাই নেই, কারো বোনের ভাই নেই। আজকে যারা মায়ের কোল থেকে যাদেরকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে এই জুলুম আওয়ামী লীগ সরকার, তাদেরকে ধিক্কার জানাই। ঠিক সেই